দেখাচ্ছিলাম চোপড়ার জেসিবিকে, এবার দেখাবো আরিয়াদহের জয়ন্ত সিং। তিনিও নাকি ত্রাস। জয়ন্ত সিং খুন, রাহাজানি, তোলা সবেতে। এখানে গতকাল আরিয়াদহে মা ছেলেকে মারধরে অভিযুক্ত, বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত জয়ন্ত 2 বছর আগে মারধর ও গুলি চালানোয় গ্রেফতার হন, তারপরে জেল থেকে জামিনও পেয়ে যান। উত্তপ্ত আরিয়াদহ আজকে পুরনো শত্রুতার জেরে যে মা ছেলেকে মারধর, মূল অভিযুক্ত সেই জয়ন্ত সিং এর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা, ক্লাবে ভাঙচুর, স্থানীয়দের ক্ষোভের মুখে পুলিশ। এখনো পর্যন্ত 6 জন গ্রেফতার এই মারধরে, কিন্তু দাগী আসামি জয়ন্ত এখনো গ্রেফতার নয়। আরিয়াদহে জেল থেকে বেরিয়ে ফের গুন্ডামি। এই জয়ন্ত সিং এর জুয়া, সাট্টা, মধুচক্রের ব্যবসায় অভিযুক্ত। জয়ন্তের দাপটে কেউ মুখ খুলতে পারেন না। আমরা এখানে বসেছিলাম দুজন বন্ধু, তালতলা স্পোর্টিং ক্লাবের কিছু দুষ্কৃতী আছে, ওরা গুন্ডা, তো এসে ভেতরেও মারধর করে। এইখানে মেরেছে আমার বন্ধুকে, আর আমাকে ওইখানে ফেলে মেরেছে। যেই ছেলেটা সঙ্গে ঝামেলা হয়েছে কি কোন দলের সঙ্গে আছে? প্রীতম কার, তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলে। ওকে তৃণমূল করে? হ্যাঁ, ওরা সব ক্লাব করে, পার্টিতে করে। এটা কি পলিটিক্স? পলিটিক্স না, এটা ঠিক গুন্ডা। আমাদের যে মেরেছে প্রীতম কার, সায়ন, অনেকে গুড্ডু বলছে। আমি ঠিক মুখ দেখতে পারিনি, কারণ এখানে ফেলে মেরেছে লাঠি ফাঠি। জয়ন্ত সিং বলে দিয়ে আছে? হ্যাঁ, সে এসেছিল বাইক নিয়ে, দাঁড়িয়ে ছিল ভাই। ওর সামনে মারা হয়েছে? হ্যাঁ। ওরা কি সবই ওরই দল বল? সব ওরই দল। আমরা তো থানাতে জানিয়েছি, কোনো কিছু হচ্ছে না। আমি শুনলাম প্রীতম কার নাকি থানায় গিয়ে স্যালেন্ডার হয়ে গেছে নিজে, কিন্তু আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি চাইছো? আমরা চাইছি শাস্তি হোক ওদের। সাধারণ নাগরিক, সারা আরিয়াদহের মানুষ এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক হতে বলছে। সবাই মিলে যদি এক হয়, এই অসামাজিক ক্লাব চলবে না। আমরা চাইছি অবিলম্বে গ্রেপ্তার হোক তারা, সবাই গ্রেপ্তার হোক। এর মধ্যে অনেকে জড়িত আছে, যারা মেন মূল মাথা জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, জঙ্গা, এই এতগুলো ক্রিমিনাল রয়েছে, আরো সব অনেকে রয়েছে। এলাকার মানুষ ক্ষিপ্ত, এলাকার মানুষ ভীত, সন্তুষ্ট। দাগী জয়ন্ত সিং, কে জয়ন্ত সিং? দেখুন, দাগী আসামি জয়ন্ত আরিয়াদহে মা ছেলেকে মারধরে অভিযুক্ত। এই জয়ন্ত সিং এর হিস্ট্রি কি দেখুন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত জয়ন্ত সিং 2 বছর আগে মারধর ও গুলি চালানোয় গ্রেফতার। জেল থেকে বেরিয়ে ফের গুন্ডামি, জুয়া, সাট্টা, মধুচক্রের ব্যবসায় অভিযুক্ত। জয়ন্তের দাপটে কেউ মুখ খুলতে পারেন না। গতকালই আমরা দেখিয়েছিলাম জঙ্গি যোগে বাগদা থেকে গ্রেফতার বিজেপি নেতা বিক্রম রায়। জঙ্গি সন্দেহে গ্রেফতার যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই বিক্রম রায়ের নাম উঠে আসে, এই বিজেপি নেতার নাম উঠে আসে। কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। সোমবার দুপুর উত্তর 24 পরগনার বাগদার এই বাড়িতে হানা দেয় লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, সঙ্গে বাগদা থানার পুলিশ। জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপির যুবনেতা বিক্রম রায়কে। এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। কোন প্যাসেঞ্জার নিয়ে গিয়েছে তার জন্য এই অভিযোগটা হয়েছে, বাইরে থেকে কোনো টাকা পয়সা আসতো না। এটা অভিযোগ, ওটা নির্দোষ পুরো, ওর কোনো দোষ নেই এতে। বাগদার গাঙ্গুলিয়ার বাসিন্দা বিক্রম রায়, তিনি বাগদা 2 নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক। পরিবারের দাবি, টোটো চালিয়েই তার রোজগার। বিজেপির এই যুবনেতাই এখন লখনৌ এটিএস এর হেফাজতে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে। তাদের জেরা করে বিক্রমের নাম জানা যায়। বিক্রমের বাড়ি যেখানে, সেই গাঙ্গুলিয়া এলাকা বাংলাদেশ সীমান্তর কাছে। লখনৌ এটিএস এর দাবি, তাদের হেফাজতে থাকা এক জঙ্গি জেরায় জানিয়েছে, সম্প্রতি সীমান্ত পেরিয়ে এসে গাঙ্গুলিয়ায় গিয়ে বিক্রমের টোটোয় ওঠেন। দুজনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া নেওয়া হয়। তারপর বেশ কয়েকবার টাকা ঢুকে বিক্রমের ব্যাংক অ্যাকাউন্টে। যে ব্যাপারে ধরা হয়েছে, ওনারা যে বিষয়টা বললেন সেটা তো মেনে নেওয়া যায় না। তো সাধারণ পাড়ার ছেলে, তো আমরা জানি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হচ্ছে আমাদের সঙ্গে। বাংলাদেশের থেকে কোনো লোক হয়তো এসেছে, ও টোটো করে গিয়েছে, এবং হয়তো আর্থিক কোনো ট্রানজাকশন হয়তো হয়েছে। পাড়ায় যে কোনো মানুষের বিপদ আপদে আগেই ঝাঁপিয়ে পড়ে। কিভাবে কি হয়েছে না হয়েছে, বর্ডার দিয়ে তো অনেক লোকজন যাতায়াত করে। এবার কি ডাকা নিয়ে যায় না যায়, এ তো আর আমরা জানি না। আমার ছেলে হয়তো বললো, বিক্রম ভাড়া যাবা? হ্যাঁ যাবো। তা আমার ছেলে নির্দোষ, এইটুখানি বলছি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।
সরকারি জমি দখল নিয়ে বারবার মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়েছেন প্রশাসনের কর্তারা। আর এবার দেখুন লালবাগ পুরসভা, মুর্শিদাবাদ পুরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে 60 থেকে 70 বিঘে জমি যা একেবারে বেদখল হয়ে গেছে। নবাব এস্টেটের জমি, কোথাও বাড়ি, কোথাও দোকান, কোথাও রেস্তোরাঁ। মুর্শিদাবাদ নবাবদের শহর, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জমি। সেই জমি এখন রাজ্য সরকারের, দেখভাল করে মুর্শিদাবাদ এস্টেট। এই সব জমি বেদখল হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ড, হাসপাতাল রোড থেকে মুর্শিদাবাদ স্টেশন যাওয়ার রাস্তায় পড়ে হোসেননগর। এখানেই রয়েছে নবাব আমলের প্রায় 60 একর জমি। অভিযোগ, এই সব জমি প্রথমে দখল হয়েছে, সেই দখল করা জমি বিক্রিও হয়ে গিয়েছে। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, যেন আস্ত একটা পাড়া। কেউ রয়েছেন 5 বছর, কেউ 20 বছর, কিন্তু বাড়ির মালিকের হাতে কোনো সরকারি নথি নেই। এ তো স্টেটের জায়গা। দলিল আছে? না না, দলিল নাই। তাহলে কে দিয়েছে? কারোর মাধ্যমে? এটা যাদের দখলে ছিল তাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে নেওয়া। আমি এই জায়গাটা কিনেছিলাম ৭৭,০০০। ক কাটা জায়গা? 1 কাঠা। তাই এই সরকারি জায়গাতে এইভাবে করছেন? এটা আগে তো বুঝতাম না, কত জানতাম না, তার জন্য মানে লিয়ে ফেলেছিলাম, বেকায়দা হয়ে জায়গাটা লিয়েছি। এভাবেই নবাবদের জমি দখল করে তৈরি হয়েছে দোকান, কোনোটা ওষুধের, কোনোটা খাবার। তৈরি হয়েছে হোটেলও। প্রভাবশালীদের পকেটে ঢুকেছে টাকা। দখল হয়ে গিয়েছে সরকারি জমি। আমরা জানি যে ইমামি প্রপার্টি মানে কোনো পাবলিকের জায়গাটাই জানি। কোনো কাগজপত্র কিছু নেই? না, তাই এই সরকারি জায়গা যে আপনারা এইভাবে ব্যবসা করছে একাধিক, তাই এগুলো নিয়ে কি কারোর সঙ্গে টাকা পয়সা দিতে হয় মান্থলি? না না। 16 ডেসিমাল জায়গা আমি উদ্ধার করলাম, বাড়ি করে আছে, ইয়ে করে আছে, আমি পেলাম। আরও বেশ কিছু হোটেল আমি পেয়েছি যারা বলে আমাদের জায়গা। আমি সার্চ করে দেখলাম না, ওদের জায়গা না, আমাদের জায়গা। পরে বিএলআর অফিসে গিয়ে রেকর্ড চেঞ্জ করেছে, তার মধ্যে কিছু প্রপার্টি বিক্রি হয়ে গেছে, দলিল করে ফেলেছে। তো মুর্শিদাবাদ পৌরসভা যে ল্যান্ড, সেই ল্যান্ড দেখা যাচ্ছে 65 থেকে 70% ল্যান্ড হচ্ছে অন্যান্য দপ্তরের। এগুলো যে ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারা ব্যবস্থা নিলে তখন আমরা ট্যাক্সের আওতায় ফেলতে পারবো বা বলতে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ যেন থামছেই না। তারই মধ্যে স্কুল পড়ুয়ারা অল্পের জন্য বেঁচে গেল। ফাগু নদী, এই নদীগুলো সাধারণত শান্ত থাকে, পাথর বোঝাই থাকে। আর যখন হড়পা বান আসে, জল হঠাৎ করে বাড়ে, তখন এই অবস্থা হয়। একটা শক্তপোক্ত গাড়ি, সেটাও আটকে গেল পড়ুয়াদের নিয়ে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করলো পড়ুয়াদের। এইভাবেই যাতায়াত করে এরা, গ্রাম থেকে আরেকটা গ্রামে, স্কুল থেকে বাড়ি, এইভাবে নদী পার হয়ে গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে পারাপার করে। আর আজকেও সেইভাবে পারাপার করতে গিয়ে হঠাৎ করে জল বেড়ে গেল, জল ফুসলো, ফাগু নদী ফুসলো। আর সেই সঙ্গে বিপদে পড়লো এই পড়ুয়ারা। কোনো রকমে স্থানীয়দের চেষ্টায় প্রাণে বাঁচলো পড়ুয়ারা।